বন্ধুরা, সবাইকে স্বাগত রিফর্ম 24 চ্যানেলে। আজকে আমরা কিছুটা ডিসকাস করব সংবিধান সম্পর্কে। সংবিধান সম্পর্কে ডিসকাশনের আগে আম, প্রথমে আমরা আমাদের এক্সিস্টিং সংবিধান যেটা আছে এইটার সম্পর্কে আগে আমরা একটু ডিসকাস করে আসতে চাই। কারণ এটা দেখলে বোঝা যাবে যে আমাদের এখনকার সংবিধানে কি একটা গোলমেলে অবস্থার মধ্যে আমরা আছি, যার ফলে এই সংবিধান আসলে জনগণের পক্ষের কোনো সংবিধান না। এটা একটা স্বৈরতন্ত্র কে সাপোর্ট করার জন্যই এই সংবিধানটার আজকের সিচুয়েশন। ইভেন সংবিধানটা যখন শুরু হয়েছে তখনও এর মধ্যে নানান রকমের গরমিল আমরা দেখতে পারি। তো সেগুলো আমি আজকে প্রথমে একটু আলোকপাত করতে চাই। সংবিধানের সংশোধনের জন্য বা নতুন করে তৈরি করার জন্য অলরেডি একটা জাতীয় কমিশন তৈরি করা হয়েছে। আহ, 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 স্বাধীন স্বাধীন মালিক, জনাব স্বাধীন মালিকের আহ, নেতৃত্বে। তো সেখানে আমাদের প্রস্তাবনা যা যা আছে সেগুলো ওনার সাথে যোগাযোগ করে বা কমিশনের সাথে যোগাযোগ করে আমরা দিতে পারি। তো আজকে আমরা বেসিক জিনিসটা দেখব, এটা কয়েকটা পর্বে আমরা আলোচনা করব। আজকের আলোচনাটা হবে যে এখনকার সংবিধানের আমাদের মৌলিক ত্রুটিগুলা যেগুলো চোখে পড়ে। তারপরে আমরা নেক্সট দিন ডিসকাস করব যে তাহলে অন্যান্য যেগুলো জনগণের পক্ষের সংবিধান এরকম কি আছে। তারপরে হচ্ছে আমরা ডিসকাস করব তাহলে আমাদের ওয়ে ফরওয়ার্ডটা কি। তো আজকের সংবিধানের জন্য আমরা দেখি যেভাবে আমাদের এখন সংবিধানটা আছে। লক্ষ্য করুন, এই হাইলাইট করা এই সংবিধানের আমাদের চারটা মূলনীতি। এই চারটা মূলনীতির মধ্যে দুইটা সাংঘর্ষিক কথা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র। এই দুইটা একসাথে কখনো যায় না। কেন যায় না? সমাজতন্ত্র হচ্ছে একটা একদলীয় শাসন, যেখানে ব্যক্তির বক্তব্য বা ব্যক্তির স্বাধীনতা বলে কিছু নাই। গণতন্ত্র হচ্ছে জনগণের পক্ষের জিনিস, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা এবং ফ্রিডম অফ স্পিচ, যেটা বাক স্বাধীনতা নিশ্চিত করে। তো এই দুটো একসাথে যায় না। সেম ধর্মনিরপেক্ষ। তো ধর্মনিরপেক্ষটা ছিল কিন্তু আমাদের মূলনীতি, যেখান থেকে পরবর্তীতে আমরা সিগনিফিকেন্টলি ডিস্টর্টেড হয়ে আসছি। যেমন সেইটাকে আমি বলতে চাই, যেমন এখন যদি আমরা প্রথম ভাগে যাই কনস্টিটিউশনের, তাহলে দেখবেন যে রাষ্ট্রধর্ম, যেটা দুইয়ের ক দুইয়ের ক অনুচ্ছেদে আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তো একটা কনস্টিটিউশন হচ্ছে একটা রাষ্ট্র কিভাবে চলবে বা একটা দেশ কিভাবে চলবে। একটা রাষ্ট্র বা দেশের মধ্যে বিভিন্ন ধর্মীয় এবং বিভিন্ন জাতির লোকজন বসবাস করে বা করতে পারে। তো রাষ্ট্র যদি ধর্মনিরপেক্ষ হয়, সেখানে আবার রাষ্ট্রধর্ম ইসলাম, এই দুইটা সাংঘর্ষিক। যদিও পরবর্তীতে বলা হয়েছে যে অন্যান্য ধর্মগোষ্ঠীকে রাষ্ট্র সমমর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করবেন। হ্যাঁ, এটা হচ্ছে কাইন্ড অফ একটা ক্রাইম করে ক্রাইমটাকে আবার জাস্টিফাই করার একটা ওয়ে। কিন্তু আসল বিষয়টা হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং রাষ্ট্রধর্ম, এই কথাটা সাংঘর্ষিক। তাহলে প্রথম সংঘর্ষ হচ্ছে গণতন্ত্র ও সমাজতন্ত্র। তারপরে সংঘর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং রাষ্ট্রধর্ম। এরপরে দেখেন, খেয়াল করে, আহ জাতীয়তা। তো জাতির পিতা কথাটাতে যাওয়ার আগে আমরা আগে একটু, একটা ক্লজ আছে নাগরিকত্ব, এই যে 6 নম্বর ক্লজটা, যেটা আসলে আপনার 6-1 এবং 6-2। 6-2-তে বলা আছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি, আর নাগরিকত্ব বা নাগরিকগণ হবে বাংলাদেশী। তো তাহলে আমরা জাতি হিসাবে যদি বাঙালি হই, তাহলে এই বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে যদি অন্য জাতি যারা আছেন, যেমন সাঁওতাল আছেন বা অন্যান্য ধরন জাতি গোষ্ঠী আছেন, তাদের কি হবে? তাহলে আমরা যদি কনস্টিটিউশনটা বুঝি, কনস্টিটিউশন কোনো জাতিকে রিপ্রেজেন্ট করে না। কনস্টিটিউশন একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে চলবে। এবং স্পেশালি প্রজাতন্ত্র যখন হয়, প্রজাতন্ত্রের কনস্টিটিউশন হলো সেই প্রজাতন্ত্রকে যারা চালাবে তাদের সাথে জনগণের সম্পর্কটা কি হবে, তার একটা নীতি। তার একটা নীতি, অর্থাৎ কি কি ওই প্রজাতন্ত্রের চালকরা করতে পারবেন আর কি কি তারা করতে পারবেন না, সেই বিষয়ে একটা নীতি আহ, আহ, দেওয়া, সেটাই হচ্ছে কিন্তু কনস্টিটিউশন। তাহলে এই কনস্টিটিউশন কিন্তু কোনো জাতিকে রিপ্রেজেন্ট করে না, একটা দেশকে রিপ্রেজেন্ট করে বা একটা
প্রজাতন্ত্রকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে জাতির যে বিতর্কটা, আমরা কিন্তু জাতি যেটাকে রেস বলে, এথনিসিটি যেটা হলো গোত্র বলি আমরা, এবং নাগরিকত্ব যেটাকে বলি ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, এই তিনটা আমার মনে হয় এখানে গোলমাল পাকিয়ে ফেলেছেন। জাতি হিসাবে আমরা কি ইন্ডিয়ান রেস নাকি আম, বা বাঙালি জাতি, বা এইগুলা কিন্তু অনেক পুরনো একটা বিতর্ক, বিতর্ক বলবো না, অনেক পুরনো ভাবধারার। কারণ একটা জাতি যখন আমরা বলি বা রেস যখন বলি, এটা আসলে প্রিডমিনেন্টলি এই মানুষদের ফিচার, এক্সটার্নাল ফিচার দিয়ে ডিফাইন্ড হয়। অর্থাৎ তাদের গায়ের রং কেমন, তাদের চোখের রং কেমন, নাকের সাইজ কেমন, চুলের রং, চোখের রং, নানান রকম জিনিস দিয়ে কিন্তু, যেটা এক্সটার্নাল ফিচার বলি আমরা, এক্সটার্নাল ফিচার দিয়ে কিন্তু আসলে নিরূপিত হয় বা বোঝা যায় যে এরা কোন জাতি। যেমন মঙ্গোলিয়ান জাতি, হান আহ, জাতি, এরা সবাই কিন্তু এখন চায়না একটা দেশ, তার মধ্যে থাকে। ঠিক একই রকম ভারত একটা দেশ, রিপাবলিক অফ ইন্ডিয়া, সেখানে অনেক জাতির বসবাস। ঠিক একইভাবে বাংলাদেশ একটা দেশ, একটা রিপাবলিক, এখানে নানান জাতির বসবাস। সেখানে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি, এই কথাটা অত্যন্ত ভুল এবং অপব্যাখ্যা। আর যদি সেটাই না হয়, তাহলে ওপরে যখন আমরা বললাম যে জাতির পিতা, যখন বাংলাদেশ যখন একটা জাতি না, বাংলাদেশ হচ্ছে অনেকগুলো জাতির একটা সহ অবস্থান, সেখানে জাতির পিতা কি করে হয়? আমরা যদি ইভেন ধরেও নিই যে আমরা বাঙালি জাতি, তাহলে বাঙালি জাতি তো এক্সিস্ট করে গত হাজার হাজার বছর ধরে। তাহলে সেই জাতির পিতা কি করে হয়? ইউজুয়ালি জাতির আসলে কখনো পিতা হয় না। কারণ জাতি বলতে যদি আমরা রেস মিন করি, তাহলে এটা একটা অর্গানিক ইভলিউশন, এটা স্লোলি বিল্ড আপ হয়, যেখানে ওইভাবে পিতা হয় না। তবে হ্যাঁ, একটা দেশের স্থপতি হয়। যেমন আমরা অনেকেই বলি পাকিস্তানের স্থপতি কায়েদে আজম, বা আমরা যেমন বলি জর্জ ওয়াশিংটন হচ্ছে আমাদের আম, মার্কিন যুক্তরাষ্ট্রের স্থপতি। এরকম একটা দেশ যখন স্বাধীন হয়, বা একটা দেশ যখন বিপ্লবের মাধ্যমে আবির্ভাব ঘটে, তখন সেখানে একজন যা সেই দেশের স্থপতি হয়। কিন্তু একটা জাতির পিতা কথাটা একটা ভুল ধারণা বা ভুল বক্তব্য। এটা দেখাই যায় যে এই জাতির পিতা কথাটা আসলে সংবিধানে এভাবে বলা হয় নাই, বলা হয়েছে জাতির পিতার প্রতিকৃতি। হ্যাঁ, জাতির পিতা এটাকে প্রচ্ছন্নভাবে জাতির পিতার কথাটা নিয়ে আসা হয়েছে, কিন্তু তারপরে তার প্রতিকৃতিটা বিভিন্ন জায়গাতে রাখতে হবে। সেই আহ, বক্তব্যটা এখানে আছে। বাট ওই বক্তব্য নিয়ে আমি ডিবেটে যাচ্ছি না। আমার বক্তব্য হলো যে জাতি এবং জাতির পিতা দুটা কথা অত্যন্ত সাংঘর্ষিক এবং কমপ্লিটলি ভ্রান্ত বক্তব্য। নাগরিকত্বের কথা ঠিক আছে, বিকজ কনস্টিটিউশন একটা রিপাবলিককে রিপ্রেজেন্ট করে বা একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, সেই রাষ্ট্রের নাগরিকদের কথা বলা আছে বাংলাদেশি, সেটা ইজ পারফেক্টলি ওকে। তাহলে আমরা দেখেন একটা দেশ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গেছি, ভেরি ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হলো আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে আরেকটা পেঁচাল, আরেকটা ক্যাচাল। কোনো একটা দেশ যখন প্রজাতন্ত্র হয় এবং তারা যখন গণতান্ত্রিক ভাবধারা ধারণ করে, সেটা হয় প্রজাতন্ত্র। আর যখন এটা কমিউনিস্ট বা সোশ্যালিস্ট কান্ট্রি হয়, তখন হয় গণপ্রজাতন্ত্র। যেমন এক্সাম্পল হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না, গণপ্রজাতন্ত্রী চীন, কেন? তারা কমিউনিস্ট কান্ট্রি। একইভাবে পিপলস রিপাবলিক অফ কোরিয়া, অর্থাৎ যেটাকে আমরা নর্থ কোরিয়া হিসেবে চিনি, ওরা হচ্ছে একটা সোশ্যালিস্ট কান্ট্রি। সো যে সমস্ত দেশগুলো কমিউনিস্ট বা একদলীয় শাসন হয়, সেইখানে হয় হচ্ছে এই গণপ্রজাতন্ত্রী। বাংলাদেশ তো তা না, বাংলাদেশ তো গণতন্ত্র। গণতন্ত্র হলে সেটা গণপ্রজাতন্ত্রী নাম হবে কেন? নাম হওয়া উচিত ছিল বাংলাদেশ প্রজাতন্ত্র অথবা প্রজাতন্ত্রী বাংলাদেশ। যাই হোক, সো আমাদের এই ভুল ত্রুটিগুলোর মধ্যে কয়েকটা ভুল ত্রুটি আমি বলবো না, এগুলো একটা জগা খিচুড়ি অবস্থা আমাদের এখনকার সংবিধানে। তার মধ্যে প্রধান যে জিনিসটা, সেটা হলো যে এখানে তন্ত্র ঠিক নাই, এখানে নাম ঠিক নাই, এখানে বাপ ঠিক নাই, এখানে আম, আহ, জাতীয় জাতীয়তা কথাটা ঠিক নাই, এখানে ধর্ম নিরপেক্ষর কথা ঠিক নাই, এখানে সবকিছু মিলে একটা এলোপাথারি একটা অবস্থা। সো এই সিচুয়েশনে আমি আরো ডিটেলে যাচ্ছি না, ডিটেলে যাওয়ার আগে আমি প্রথম পার্টটা নিয়ে কথা বললাম আজকে, চ্যাপ্টার 1, যেখানে এই অসঙ্গতিগুলোর মধ্যে দেখছি। তাহলে এখন ন্যাচারালি প্রশ্ন আসবে যে আমরা এই জাতীয় একটা জিনিস যার স্টার্টিং এ ভুল, নাম ভুল, বাপ ভুল, ধর্ম ভুল, মূলনীতি ভুল, সবকিছুই যেখানে ভুল, এরকম একটা জিনিসকে সংশোধন করে আগানো উচিত, নাকি এটাকে একেবারে
ঢেলে সাজিয়ে নতুন করে লেখা উচিত। এই বিতর্কটা সামনে চলে আসছে। আমার মতে যেহেতু একটা বিপ্লব সাধিত হয়েছে, এখন আমাদের জন্য একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। এখন আমাদের সুন্দর নতুন করে একটা কনস্টিটিউশন লেখা উচিত। যে কনস্টিটিউশনটা হবে জনগণের কনস্টিটিউশন। অবশ্যই এটা রাষ্ট্রের কনস্টিটিউশন না, এটা পক্ষের কনস্টিটিউশন না, এটা হবে জনগণের কনস্টিটিউশন। কেন বলছি? তখন সেই কনস্টিটিউশনে থাকবে যে রাষ্ট্র যখন এই প্রজাতন্ত্রকে পরিচালনা করবে, রাষ্ট্রের যন্ত্রগুলো তারা কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না, অর্থাৎ ডুজ অ্যান্ড ডোন্টস, এই কথাটা ক্লিয়ারলি বলা থাকবে। খুব ইন্টারেস্টিং হচ্ছে এই আমাদের এখনকার যে এন্টায়ার কনস্টিটিউশন, এখানে কিন্তু সব জায়গায় বলা আছে কি হবে কি হবে এগুলা। কোথাও বলা নাই যে এই রাষ্ট্র যারা পরিচালনা করবেন তারা যখন আইন প্রণয়ন করবেন, খেয়াল করুন যে কনস্টিটিউশন কিন্তু কোনো আইন না, কনস্টিটিউশন একটা মূল নীতি বা অনেকটা একটা বা যেটাকে আমরা অনেক সময় বলি না বাইবেল, অর্থাৎ এটা কোনো আইন না কিন্তু, অর্থাৎ ধরেই নেওয়া হচ্ছে এই মূল নীতির উপরে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা আইন তৈরি করবেন বা আইন প্রণয়ন করবেন। তো যারা আইন প্রণয়ন করবেন তারা কি কি করতে পারবেন না, অর্থাৎ ডোন্টস, এই কথা কোথাও বলা নেই, শুধু বলা কি কি করবেন। তার মানে জনগণকে প্রোটেক্ট করার জন্য, অর্থাৎ যদি সেই রাষ্ট্র পরিচালনাকারী যদি কখনো দানবে পরিণত হয় তাহলে তারা কি কি করতে পারবেন না, ওই রকম কোনো সেফগার্ড, জনগণকে সেফগার্ড করার মতো কোনো ক্লজ নাই। সো এই জন্যই আমি বলছি যে এটা অত্যন্ত একপেশে এবং যেটা রাষ্ট্র পরিচালনাকারীদের পক্ষের আহ, আহ, পক্ষে চিন্তা করেই এই কনস্টিটিউশনটা লেখা হয়েছে। তো এই কনস্টিটিউশনটা টোটাল ভাবধারাটাই ভুল আর স্টার্টিং থেকেই ভুল। তো আজকে চ্যাপ্টার 1-এর ভুলগুলো আমি ধরিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা অন্যান্য জিনিসগুলো নিয়েও পর্যায়ক্রমে আলাপ আলাপ করব। তবে আজকে আমরা বেশি দীর্ঘায়িত করব না। তো বন্ধুরা, আমার মতে আমাদের একটা সুযোগ এসেছে, এখন কনস্টিটিউশনটাকে আমাদের ঠিক মতো করে নতুন করে প্রণয়ন করা উচিত, যেটা হবে জনগণের পক্ষের কনস্টিটিউশন, রাষ্ট্র পরিচালনা করার পক্ষের শক্তির জন্য না। যদি আমরা এই ঠিক মতো করে কাঠামোটা ঠিক করে ফেলতে পারি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের এই জাতীয় দানব তৈরি হওয়ার এবং এই জাতীয় অসঙ্গতির উপরে ভিত্তি করে বারবার আমাদের আন্দোলন এবং বিপ্লব করতে হবে না। তো এটাই হবে আমাদের আজকের আলোচনা স্টার্টিং। বাট এই কনস্টিটিউশন রিফর্মের উপরে আরো অনেক দীর্ঘ আলোচনা আমরা করতে চাই। যদিও আমি আবার বলি, আমি কোনো কনস্টিটিউশন এক্সপার্ট না, আমাদের এক্সপার্টরা এখন কাজ করছেন, কমিশন তৈরি হয়েছে, কিন্তু আমার অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছে এবং সেই আলোকেই আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো বন্ধুরা, আপনারা যারা দেখছেন, আপনারা আপনাদেরও যদি কোনো অবজারভেশন থাকে, দ্বিমত থাকে, কমেন্টসে দিবেন। এবং সেই সাথে আমাদের সংবিধান সংস্কারের জন্য যে কমিশন তৈরি হয়েছে ডক্টর শাহেদ মালিকের আন্ডারে, ওনাকে নেতৃত্ব দিয়ে, তো আপনারা সেখানেও যোগাযোগ করে আপনাদের মতামতটা ওনাদের সাথে শেয়ার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে আমার সাথে থাকার জন্য, এবং ভবিষ্যতে আমরা এটা নিয়ে আরো আলোচনা